সবাইকে কমার্স চ্যানেলে স্বাগতম। আমি শুভচন্দ্র দাস। তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলধন ব্যয় চ্যাপ্টারে ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের যে ফর্মুলা সেগুলো নিয়ে। এখন ঋণ মূলধন ব্যয় বলতে কি বোঝায়? একটা প্রতিষ্ঠান মূলধন সংগ্রহের জন্য, মানে ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য যে পরিমাণ ব্যয় করে তাকে ঋণ মূলধন ব্যয় বলে। এখন কথা হচ্ছে ঋণ মূলধন ব্যয় মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে কর পূর্ববর্তী, একটা হচ্ছে কর পরবর্তী। কর পূর্ববর্তী, কর পূর্ব ঋণ মূলধন ব্যয়, এটাকে প্রকাশ করা হয় কেআই দ্বারা। এটা বলতে বোঝায় এটা হচ্ছে সুদের হারটাকে মূলত মিন করে। এটার সাথে যখন কর অ্যাডজাস্ট করা হয় তখন কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় পাওয়া যায়। কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়, যেটাকে বলা হয় কেডি। তো এই জন্যই সাধারণত কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় বলতেই ঋণ মূলধন ব্যয়কে বোঝায়। এখন এই কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় বের করার দুইটা পদ্ধতি আছে। সেটি হচ্ছে যখন পরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয় দেওয়া থাকবে, আর একটা হচ্ছে অপরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয় বের করার জন্য। এখন যখন পরিশোধযোগ্য বলবে তখন অবশ্যই এন এর ভ্যালু দেওয়া থাকবে, এন এর ভ্যালু বা মেয়াদ থাকবে। যখন অপরিশোধ্য বলবে এন থাকবে না। এইখানেই মূলত চেঞ্জটা। অপরিশোধযোগ্যর মূলত দুইটা ফর্মুলা আছে। এক, কেডি মানে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় সমান কেআই ইন্টু 1 মাইনাস টিসি। অপরটি হচ্ছে 2, কেডি সমান কেআই ইন্টু 1 মাইনাস, এই ফর্মুলা না, কেডি সমান আই ইন্টু 1 মাইনাস টিসি ডিভাইডেড বাই এনএসডি। কখন কোনটা ইউজ করতে হবে? যখন প্রশ্নে শুধুমাত্র সুদের হার উল্লেখ থাকবে, যে বলা থাকবে যে ঋণের ব্যয় 10%, আর কোনো তথ্য নেই এবং শুধুমাত্র কর হারটা দেওয়া থাকবে, তখন এই সুদের হারের সাথে কর হার সমন্বয় করার মাধ্যমে আমরা কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়টা পাবো। কিন্তু যদি প্রশ্নে সুদের হার ছাড়াও আরো তথ্য থাকে, যেমন হচ্ছে বাজার মূল্য থাকে, ইস্যু খরচ থাকে, তখন আমাকে বুঝতে হবে আমার এই ফর্মুলা ইউজ করতে হবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই দুইটা ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে কোনো এন এর ভ্যালু এখানে থাকবে না প্রশ্নে। এন এর ভ্যালু থাকলেই পরিশোধযোগ্য যে ঋণ মূলধন ব্যয় আছে সেই ফর্মুলা ইউজ করতে হবে। কিন্তু আপাতত আমরা জানতেছি যে যখন মেয়াদ থাকবে না তখন যে কোনো একটা, এই দুইটার যে কোনো একটা ফর্মুলা ইউজ হবে। যখন শুধুমাত্র সুদের হার উল্লেখ থাকবে তখন কেআই ইন্টু 1 মাইনাস টিসি। যখন সুদের হার ছাড়াও অন্যান্য তথ্য থাকবে যেমন বাজার মূল্য, ইস্যু খরচ, তখন আমাকে এই দ্বিতীয় ফর্মুলা ইউজ করতে হবে। আমি এই ফর্মুলাগুলোর যে মান কোনটা কি মিন করে সেগুলো একটু পরে ডিসকাস করবো, কারণ আমরা যখন পরিশোধযোগ্য সূত্র নিয়ে আলোচনা করবো তখন এইগুলো অটোমেটিকলি ডিসকাস হয়ে যাবে। এখন পরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয়, পরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয় কেডি সমান হইতেছে আই ইন্টু 1 মাইনাস টিসি প্লাস এমভি মাইনাস এনএসডি divided by n, mv plus nsb divided by 2। এই এবং হচ্ছে লাস্টে 100 দিয়ে গুণ দিতে হবে, কারণ যেহেতু শতকরা। এই সূত্রটা কখন ইউজ হবে? যখন n এর ভ্যালুটা দেওয়া থাকবে। এইখানে কোথাও কিন্তু n এর ভ্যালু নাই। তাহলে বুঝতে পারলাম যখন পরিশোধযোগ্য বন্ড হবে তখন হচ্ছে এই ফর্মুলা, আর যখন অপরিশোধযোগ্য মানে মেয়াদ নাই তখন হচ্ছে এই ফর্মুলা ইউজ হবে। এই দুটো হচ্ছে জাস্ট ফর্মুলা নিয়ে আলোচনা। এখন কোনটা কি মিন করে আমরা এই ফর্মুলাটার মানে পরিশোধযোগ্য ফর্মুলাটার এই ভ্যালুগুলো ডিসকাস করবো, কারণ এখানে সব ভ্যালুগুলোই অটোমেটিকলি আছে, তাহলে একসাথে আলোচনা হয়ে যাবে। এখন আমি এটা মুছে দিতেছি, আমি ভ্যালুগুলো একটা একটা করে ডিসকাস করতেছি কোনটা কিভাবে থাকবে, কোনটা কিভাবে বের করতে হবে। যখন প্রশ্নে উল্লেখ থাকবে এভাবে যে 1000 টাকা লিখিত মূল্যের বা অভিহিত মূল্যের বা একক মূল্যের বন্ড ইস্যু করা হয়েছে এবং যা মেয়াদকাল 5 বছর এবং 900 টাকা মূল্য পরিশোধ করা হবে, এইভাবে প্রশ্নটা থাকবে। তখন আমাকে এক একটা ভ্যালু দেখতে হবে এবং এক একটা ভ্যালু ডিনোট করতে হবে। প্রথমে হচ্ছে প্রশ্ন একটা মূল্য উল্লেখ থাকবে, সেটা হচ্ছে লিখিত মূল্য।
এফভি, এটার নাম হচ্ছে লিখিত মূল্য অথবা অভিহিত মূল্য অথবা একক মূল্য। এই নামগুলো থাকতে পারে, যে কোনো একটা নাম থাকবে। তো আমাকে বুঝে নিতে হবে যে এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফল, মানে ভ্যালু, যেটা দিয়ে আমার অন্য ভ্যালুগুলো বের করার জন্য ইউজ করতে হবে। তাহলে ফেস ভ্যালু যদি দেয়া থাকে তখন আমাকে দেখতে হবে এই নামগুলো দেয়া আছে কিনা, বুঝতে পারবো যে ফেস ভ্যালু ওইটাই। এখন এই যে সুদের পরিমাণ, এটা হচ্ছে সুদের পরিমাণ, আই। আই হচ্ছে সুদের পরিমাণ। এই সুদের পরিমাণটা আমাকে বের করতে হবে হচ্ছে লিখিত মূল্য, এই যে ফেস ভ্যালু এফ বি ইন্টু সুদের হার। সুদের হার, সুদের হারকে সবসময় ছোট আই দ্বারা ডিনোট করা হয়, আর সুদের পরিমাণ যেটা থাকে সেটা হচ্ছে বড় আই দ্বারা ডিনোট করা হয়ে থাকে। তাহলে আমরা সুদের পরিমাণ বের করা শিখলাম। সুদের পরিমাণ কিভাবে বের করবো? লিখিত মূল্য ইন্টু সুদের হার। লিখিত মূল্য ইন্টু সুদের হারের মাধ্যমে আমরা সুদের পরিমাণটা বের করব। এরপরে আসি হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এখানে নিট বিক্রয় মূল্য অবশ্য এইটা একটু আলোচনার বিষয়। এনএসবি মানে হচ্ছে নিট বিক্রয় মূল্য অথবা নিট সেলস ভ্যালু। নিট কেন বলতেছি, এখন কোশ্চেন আসছে নিট কেন বললাম। নিট এই জন্য বললাম কারণ হচ্ছে এইটার সাথে একটা জিনিস সমন্বয় করা হয়, সেটা হচ্ছে সেল ভ্যালু মাইনাস এফসি। এই জিনিসটা সমন্বয় করার কারণে এটা নিট হয়ে যায়। এখন আমি একটু ব্যাপারটা ডিসকাস করি। সেটা কি, বন্ড বা ঋণপত্র এটা কিন্তু একটা দলিল। এটা এমন না যে মুদি দোকানে বিক্রি হয়। এটা তালিকাভুক্ত কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোকে অবলেখক প্রতিষ্ঠান বলা হয়, অবলেখক থাকে, তাদের মাধ্যমে এগুলো বিক্রি করা হয়। তারা তো মাগনা বিক্রি করে দিবে না, এগুলো বিক্রি করার জন্য তাদেরকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিতে হয়, সেটাই হচ্ছে এই এফসি। এছাড়া অন্যান্য ইস্যু খরচ আছে। তো আমরা যেই মূল্যটা বিক্রি করছি সেটা থেকে যদি আমরা ইস্যু খরচটা মাইনাস করি তাহলে আমরা নিট বিক্রয় মূল্য পাবো। নিট বিক্রয় মূল্য এইভাবেই ক্যালকুলেশন করা হয়। এবং সাপোজ কোন একটা বন্ডের বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, ওইটা 10 টাকা ইস্যু খরচ আছে ওইটার। তো ওই 10 টাকা ইস্যু খরচ বাদ দেওয়ার পরে আমি যেটা থাকে সেটা হচ্ছে 990 টাকা। এটা হচ্ছে আমার নিট বিক্রয় মূল্য। এবং ইস্যু খরচের অনেকগুলো নাম আছে, এটা একটু পরে ডিসকাস করবো আমরা। তাহলে এইভাবে আমরা কি বের করবো? নিট বিক্রয় মূল্য বের করবো। এখন আসি হচ্ছে পরবর্তী যে কথাটা বলা, সেটা হচ্ছে এমভি। এমভি মানে হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য বা পরিশোধযোগ্য মূল্য। ইংরেজিতে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু, বিএলইউ। একটু মুছে দিই, ভালো করে লিখি, বোঝা যাচ্ছে না। ম্যাচুরিটি ভ্যালু, এমএ ম্যাচুরিটি ভ্যালু, এই যে এম এই যে ভি, এই দুইটা মিলে এমভি, এই জন্য ম্যাচুরিটি ভ্যালু। এখন প্রশ্নে ম্যাচুরিটি ভ্যালু সবসময় দেওয়া থাকবে না, এইটা একটু পরে নির্ণয় করা শিখতেছি আমরা। নিট সেল ভ্যালু, এমভি এবং এফসি একটু পরে ডিসকাস করবো বিস্তারিত হবে, কারণ এগুলো নিয়ে সবচেয়ে ঝামেলা হবে এবং এইগুলোর মাধ্যমে অঙ্ক ভুল হয়। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি সূত্রের ব্যাখ্যা। এইভাবে হচ্ছে আমার ঋণের ব্যয়টা নির্ণয় করতে হয়। কিন্তু এখনো কয়েকটা জিনিস ডিসকাস করা বাকি, সেগুলো আমরা এখন ডিসকাস করবো। আমি উপরেগুলো মুছে দিই। প্রথমে আমরা এফসি নিয়ে আলোচনা করি। আমি একটু আগে বললাম যে নিট সেল ভ্যালু কিভাবে বের করি, এনএসবি সমান এসবি বিক্রয় মূল্য বা বাজার মূল্য মাইনাস এফসি। এইটা আমাদের ডিসকাসের বিষয়। এখন এফসি অনেকগুলো নাম থাকতে পারে। এফসি হচ্ছে এফএলও টিআইওএন, ফ্লোটেশন কস্ট, এটার শর্ট ফর্ম এফসি, এটার থেকে আসছে এফসি। এটার বাংলা নাম যদি বলি, একদম সরাসরি অনুবাদ করা, ভাসমান ব্যয়। এই নামের একটা মিনিং আছে, সেটা কি, এখন 10টা বন্ড ইস্যু করতে যত খরচ হয় 1000 বন্ড ইস্যু করতে কিন্তু তাতে বেশি খরচ হবে। তাহলে এই ব্যয়টা ভাসমান, মানে যত বাড়বে তত ব্যয়ও বাড়বে। মানে ইস্যু
ইস্যুর সংখ্যা যত বাড়বে ব্যয়ের পরিমাণও তত বাড়তে থাকবে, আর ব্যয় ইস্যুর পরিমাণও যত কমবে ব্যয়ের পরিমাণও তত, মানে ভাসমান অবস্থায় থাকতেছে। এটা ফিক্স না যে এত একক প্রতি ফিক্সড, কিন্তু সংখ্যা অনুসারে বাড়তে থাকে বা কমতে থাকে, এই জন্য এটাকে ভাসমান ব্যয় বলা হয়। এটার আরো নাম আছে, এটাকে উত্তরণ ব্যয় বলা হয়, এটাকে ইস্যু খরচও বলা হয়, এটাকে অনেক সময় বিক্রয় খরচও বলা হয়, এটাকে অনেক সময় অবলোককের কমিশন হিসেবে লেখা থাকে, অবলোককের কমিশন অথবা শেয়ার দালালের দস্তুরি। এই বিভিন্ন নামে এটা থাকতে পারে। তখন আমাকে এই নামগুলো দেখে বুঝতে হবে যে আমার ফ্লোটেশন কস্টটা দেওয়া আছে, তখন আমি নিট সেল ভ্যালু বের করতে এটা ইউজ করে ফেলবো। কিন্তু সমস্যা আছে, সমস্যা হচ্ছে ফ্লোটেশন কস্ট অনেক ক্ষেত্রে বলা থাকে যে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এরকম টাকায় উল্লেখ থাকে, কিন্তু অনেক সময় ফ্লোটেশন কস্ট টাকায় উল্লেখ না থাকে, শতকরায় উল্লেখ থাকে। তখন কিভাবে বলা থাকবে? বলা থাকবে ইস্যু খরচ 2%, ইস্যু খরচ 4%, ইস্যু খরচ 5%। এগুলো আমি কিভাবে ইউজ করবো? এগুলো হচ্ছে আমাকে বিক্রয় মূল্যের উপর ধার্য করতে হবে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, ইস্যু খরচ বিক্রয় মূল্যের উপর ধার্য করা হয়। কিভাবে বের করবো তখন? ইস্যু খরচ ফ্লোটেশন কস্ট ইকুয়ালস টু সেল ভ্যালু ইন্টু আমার যে শতকরা হারটা উল্লেখ থাকবে সেইটা যদি আমি বিক্রয় মূল্যের উপর ধার্য করি তাহলে আমার ফ্লোটেশন কস্টটা পেয়ে যাব। তখন আমি কি করবো? এনএসভি ইকুয়ালস টু সেল ভ্যালু মাইনাস এই যে আমরা এফসিটা পাইলাম, এফসিটা বাদ দিয়ে দিব। কিন্তু যদি টাকায় উল্লেখ থাকে তাহলে আমার এই প্রসেসটার দরকার পড়বে না, তখন আমি সরাসরি টাকার ভ্যালুটা এসভি থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম নতুন, সেটা হচ্ছে ইস্যু খরচ বা ফ্লোটেশন কস্ট সর্বদা বিক্রয় মূল্যের উপর ধার্য করতে হয়। এখন পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। আচ্ছা, একটু পরে যাই ম্যাচুরিটি ভ্যালুতে, আগে আমরা একটু নিট সেল ভ্যালুটা নিয়ে আলোচনা করে নিই। বিক্রয় মূল্য সরাসরি প্রশ্ন অনেক সময় উল্লেখ নাও থাকতে পারে। এই যে আমি একটু আগে বললাম যে সেল ভ্যালু মাইনাস এফসি, এভাবে করলে আমরা এনএসভি পাইতেছি। এখন এই সেল ভ্যালুটা সরাসরি প্রশ্ন উল্লেখ নাও থাকতে পারে। প্রশ্ন বলা থাকতে পারে যে সরাসরি উল্লেখ না থাকার কারণে আমরা ধরে নিব যে এসভি সমান এফভি। যদি প্রশ্নে উল্লেখ না থাকে যে আমার বিক্রয় মূল্য কত এবং কোনো তথ্যই নেই, যে বিক্রয় মূল্য কত এর কোনো তথ্যই নেই, তখন আমরা ধরে নিব যে লিখিত মূল্যে বিক্রি হইতেছে। কিন্তু কখন এইটা ধরবো? যখন কোনো তথ্য দেয়া থাকবে না। কি সম্পর্কে? বিক্রয় মূল্য সম্পর্কে। এখন 2 নাম্বার, এসবি সমান হচ্ছে এফভি প্লাস অধিহার। 3 নাম্বার হচ্ছে এসবি সমান এফভি মাইনাস অভার। আমি এবার একটু ডিসকাস করি। এটা কি? যখন কোনো তথ্য দেয়া আছে, বিক্রয় মূল্য সরাসরি দেয়া নাই এবং কিছু তথ্য দেয়া আছে, সেটা কি বলা আছে যে আপনার যে বিক্রয় মূল্য সেটা 10% অধিহারে বিক্রিত হইতেছে, বাজারে 10% অধিহারে বিক্রিত হইতেছে। কিসের 10% অধিহারে? লিখিত মূল্যের 10% অধিহারে। এখন অধিহার মানে কি? বেশি মূল্যে। তাহলে আমি বলতে পারি না যে একটা জিনিসের দাম যদি সাপোজ 1000 টাকা এবং বলা আছে এটা 10% অধিহারে বিক্রি হইতেছে, তাহলে আমরা কি করব? 1000 ইন্টু 10%, তাহলে বলতে পারি 1100 টাকা ওই জিনিসটা বাজারে বিক্রি হইতেছে। তাহলে আমরা এইভাবে অধিহার দেওয়া থাকলে বিক্রয় মূল্য বের করতে পারবো। আবার যদি অধিহার না বলে অবহার বলে, তাহলে বললাম যে 1000 টাকা লিখিত মূল্য, এটার অবহার মানে কম মূল্যে বিক্রি করা, তাহলে 10% অবহার মানে এটা এখন 900 টাকায় বিক্রি হইতেছে। এইভাবে যদি বিক্রয় মূল্য দেয়া না থাকে সরাসরি এবং আলাদা আলাদা ইনফরমেশন উল্লেখ থাকে, আমরা এইভাবে বিক্রয় মূল্য বের করব। সেম একই কাজ হচ্ছে ম্যাচুরিটি ভ্যালুর ক্ষেত্রে। আমি এগুলো না মুছি একদম আমি সেম কাজটাই করি। সেটা কি? ম্যাচুরিটি ভ্যালু নির্ণয়। কি করা? ম্যাচুরিটি ভ্যালু নির্ণয় করা। এমভি নির্ণয়। ম্যাচুরিটি ভ্যালু কোশ্চেনে সবসময় ডিরেক্ট উল্লেখ করে দিবে না, বলবে না যে ম্যাথ প্রতিমূল্য, তো সবসময় না, অনেক সময় উল্লেখ থাকবে। এমন এই জন্য যদি ডাইরেক্ট বলে যে সবসময় থাকে না, তাহলে থাকলে পরে আমাদের পিটায় বসাল। ম্যাচুরিটি ভ্যালু নির্ণয় করার সময় যেটা দেখতে হবে যে ম্যাচুরিটি ভ্যালু উল্লেখ আছে কিনা। থাকলে টেনশন ফ্রি ইউজ করা যায় ফর্মুলা, কোনো সমস্যা নেই। কিন্তু না থাকলে তখন কি করবো? না থাকলে যেটা করবো, সেম একই মেথড, এইখানে যেভাবে আমি বিক্রয় মূল্য নির্ণয় করছি সেম একই মেথড, এখানে শুধু আমি এমবি লাগাই দিই সব জায়গায়। এমবি কিভাবে?
যদি প্রশ্নে ম্যাচুরিটি ভ্যালু সম্পর্কে কিছু বলা না থাকে এবং কোনো তথ্যও নাই, তখন বুঝতে হবে যে যেটা ম্যাচুরিটি ভ্যালু সেটি ফেস ভ্যালু। মানে ফেস ভ্যালু হচ্ছে একটা বেচারা, সবাই রেট নিয়ে টানাটানি করে। তো ম্যাচুরিটি ভ্যালু সমান ফেস ভ্যালু যখন কোনো তথ্য দেওয়া নেই, অধিহার নবহার কোনো তথ্য দেওয়া নেই। যদি অধিহার থাকে ফেস ভ্যালুর সাথে অধিহার যোগ করবো, অবার থাকলে ফেস ভ্যালু থেকে অবার মাইনাস করবো। সেম এই জিনিসগুলোই আমাকে মনে রাখতে হবে। কোন এই হচ্ছে প্রাইমারি ডিসকাস, বা অবশ্য প্রাইমারি না, এগুলো অনেক ডিপ ইনফরমেশন, অনেকে এগুলো জানে না, মুখস্থ করে রাখে, বুঝে না। এখন কথা হইতেছে একটা জিনিস মনে রাখতে হবে, সুদের হার অধিহার অবহার ধার্য করতে হবে, মানে পার্সেন্টেজ দেওয়া থাকলে আর কি, যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন সুদের হার অধিহার অবহার ধার্য করতে হবে লিখিত মূল্যের উপর। এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইস্যু খরচ শতকরা দেওয়া থাকলে ইস্যু খরচ ধার্য করতে হবে বিক্রয় মূল্যের উপর, কখনোই লিখিত মূল্যের উপর না। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের এই সুদের হার থাকবে মানে আয়, অধিহার থাকবে এবং অবহার থাকবে, যদি শতকরায় দেওয়া থাকে তখন আমরা সেটা ধার্য করবো হচ্ছে লিখিত মূল্যের উপর, আর যখন ইস্যু খরচ দেওয়া থাকবে সেটা ধার্য করবো বিক্রয় মূল্যের উপর। এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার রাখা যায় তাহলে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করা তুরি ব্যাপার এবং ইজিলি পারা যাবে ভুলহীনভাবে। একটা জিনিস আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে ঋণ মূলধন ব্যয় মূলত দুই ধরনের। একটা হচ্ছে কর পূর্ববর্তী, কর পরবর্তী। কর পূর্ববর্তী বলতে বোঝায় শুধুমাত্র শতকরা হারটাকে। কর পরবর্তী বের করার জন্য আমার দুইটা মেথড আছে, একটা হচ্ছে পরিশোধযোগ্যের ক্ষেত্রে, একটা অপরিশোধযোগ্যের ক্ষেত্রে। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে পরিশোধযোগ্য কখন বুঝি, যখন মেয়াদ উল্লেখ থাকবে, মানে বছরের মান থাকবে। অপরিশোধযোগ্য হচ্ছে যখন বছরের মান উল্লেখ থাকবে না। এবং অপরিশোধযোগের ক্ষেত্রে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে কেডি ইকুয়ালস টু কেআই ইন্টু 1 মাইনাস টিসি, আর আরেকটা ফর্মুলা হচ্ছে কেডি ইকুয়ালস টু আই ইন্টু 1 মাইনাস টিসি ডিভাইডেড বাই এনএসভি। কখন? যখন মেয়াদ উল্লেখ নেই। আর যখন মেয়াদ উল্লেখ থাকবে তখন এই ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে কেডি ইকুয়ালস টু আই ইন্টু 1 মাইনাস টিসি প্লাস এমবি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন, আবার নিচে ডিভাইড করতে হবে হচ্ছে কি দিয়ে, এমবি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2, এই ফর্ম, এবং 100 দিয়ে গুণ দিতে হবে। এবং মনে রাখতে হবে একটা জিনিস খুব ভালো হবে, সেটা হচ্ছে আই এর সাথে এই করটা সমন্বয় করতে হবে। কখনোই এইখানে কিন্তু কর লেখা যাবে না, এটা ভুল। কারণ হচ্ছে আমাদের সুদটা করবার যোগ্য, অন্য কিছু না। তো এইভাবে যদি করা হয় তাহলে আমাদের ঋণ মূলধন ব্যয় নির্ণয় করা খুবই সহজ। আজকে এতটুকুই। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য উৎসের ব্যয় কিভাবে নির্ণয় করে সেটা শিখবো। ধন্যবাদ সবাই।